প্রথম ঘটনাটা যখন ঘটলো, একজন সৈনিক অস্ত্র নিয়ে, মঈন নামে যে সৈনিক ডিসিপাইড অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করলো, সে ফায়ার করে, অস্ত্র ধরে কিন্তু ফায়ার করে না, সে ফেন্টেড হয়ে পড়ে যায় কাঁপতে কাঁপতে। যখন এই ঘটনাটা ঘটে, সেনাবাহিনী থেকে বেশ কিন্তু কয়েকটা গ্রুপ কিন্তু পাঠানো হয় পিলখানাতে। জেনারেল ওয়াকারও কিন্তু একটা এলিমেন্ট লিড করেন ওই সময়। তখন উনি মেজর ছিলেন, উনি 17 বেঙ্গলের টুয়াইসি ছিলেন। উনি আনুমানিক সকাল 11:15 11:30টার দিকে উনি আসেন একটা কোম্পানি নিয়ে। ঘটনাক্রমে উনি 4 নম্বর গেটে আসেন। তো 4 নম্বর গেটে আমি জাপান ফ্রেন্ডশিপ হসপিটালের কাছে আমি তখন সাইডে দাঁড়িয়ে, গুলি তখন আসছে, আমরা বারবার জায়গা পরিবর্তন করছি, আমার সাথে আরও বেশ কিছু আমার সদস্য ছিল। হঠাৎ করে আমাকে পিছন থেকে একজন ডাক দিলেন, গায়ে পিছনের একটু হাত দিয়ে। আমি ঘুরে দেখি মেজর ওয়াকার। তো মেজর ওয়াকারকে তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এত দেরিতে আসলেন কেন? বলে না, আমাদেরকে আদেশ দিতে একটু দেরি করছে, জানানোর পরে দ্রুত আমি চেষ্টা করছি আসা। আপনার যেন আদেশ কি? তো উনি বললেন, দেখো আমাদেরকে বলছে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে, এখানে কোথায় কি ডেভেলপমেন্ট কী অবস্থা আছে জানাতে। তাই বললাম যে ভিতরে তো আমাদের প্রবেশ করতে দিচ্ছে না, 10টা থেকে তো আমরা এখানে বসে আছি, ভিতরে কিলিং শুরু হয়ে গেছে, আমার এদিকে আছে 5 নম্বর গেটে আছে আমার প্রচুর ডেপ্লয়েড, তা আপনার জন্য আদেশ কি? বললাম আমাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, আমাকে বলা হয় দেখতে, যদি ভিতরে যেতে হয় কিংবা যদি এদেরকে আক্রমণ করতে হয় তাহলে জানাবে আমাকে। তা আমি বুঝতে পারলাম যে আসলে সেনাবাহিনী কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি, এ ব্যাপারে নেয় নাই। তখন ওনাকে নিয়ে আমি কিন্তু জাপান ফ্রেন্ডশিপ হসপিটালের উপরে নিয়ে যাই, আমি দেখালাম, সেখানেও আমাদের উপরে গুলি করলো, কয়েক রাউন্ড গুলি এসে লাগলো। এটা আচ্ছা, প্রাচীরের পিছনে একটুখানি আমি দাঁড়িয়েছিলাম, কয়েক ব্রাশ, তারপর ওখান থেকে নেমে নিচে আসলাম। তো আমি যদি দেখি যে এটুকুই জেনারেল ওয়াকারকে আমি এটুকুই দেখেছি, উনি একটা মাইক দিয়ে বারবার বলছিলেন যে আপনারা শান্ত হন, গোলাগুলি বন্ধ করুন, প্রধানমন্ত্রী আপনাদের সাথে কথা বলতে চাই, আপনাদের এখান থেকে একটা টিম হয়তো নিয়ে যাবে, এগুলো বিভিন্ন ধরনের কথা উনি বলতেছিলেন যে আপনারা শান্ত হন। তো এই যে তার ওই তাৎক্ষণিক যে ভূমিকা, এরপরে কিন্তু আমি প্রায় ধরেন পরের 26 তারিখ 27 তারিখ ভোর পর্যন্ত কিন্তু আমি ওখানেই ছিলাম, আমি এক মুহূর্তের জন্য এলাকা থেকে আসি নাই। আমি কিন্তু এর বেশি কোনো ভূমিকা তার আমি দেখি নাই। কাজেই হয়তো উনি ওনার ওই বোধোদয় থেকেও কিংবা ওনার ওই পার্টিসিপেশন থেকে অন্য সাইডে আর্মি কী করেছে আমি জানি না এতটা, তো সেটা থেকে হয়তো উনি বলে থাকতে পারেন যে এখানে সেনাবাহিনীকে নিয়ে যে অনেকে বলার চেষ্টা করতেছেন যে সেনাবাহিনী ওখানে। আচ্ছা, ওই ভিতরে যারা যে সমস্ত আর্মি অফিসার বেঁচে ছিলেন, বেশ কয়েকজন বেঁচে ছিলেন, তারা এসে নানা কথা বলেছেন, তাদের ভূমিকাটা আসলে কি ছিল? এদের কারো কারো ভূমিকা নিয়ে তখনও প্রশ্ন উঠেছে, যেমন আপনার কর্নেল শামসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ 44 রাইফেলের ব্যাটালিয়ন সিও ছিলেন উনি, এবং যখন বিডিআরের কিন্তু দরবারটা অ্যারেঞ্জ করার দায়িত্ব তারই ছিল। প্রথম ঘটনাটা যখন ঘটলো, একজন সৈনিক অস্ত্র নিয়ে, মঈন নামে যে সৈনিক ডিসিপাইড অস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করলো, সে ফায়ার করে, অস্ত্র ধরে কিন্তু ফায়ার করে না, সে ফেন্টেড হয়ে পড়ে যায় কাঁপতে কাঁপতে। কিন্তু তারপরে কিন্তু আরেকজন দৌড় দিয়ে চলে গেল এবং জাগো একটা শব্দ হলো, ওই যে আপনার সঙ্গে সঙ্গে সবাই বের হয়ে চলে গেল। ডিজি কিন্তু সবাইকে বলছিলেন যার যার ব্যাটালিয়নে যে অবস্থান নিতে, এবং ওখানে মাইকে কিন্তু ওনারা বারবার বলতেছিলেন আপনারা সবাই ফিরে আসেন, দরবার হবে, শুরু হবে দরবার নতুন করে। কিন্তু কেউ ফিরে আসে নাই। সে সময় কিন্তু কর্নেল শামসের, মানে যেহেতু দরবারটা 44 রাইফেলের সিও হিসাবে তারই দায়িত্ব ছিল, সেই অ্যারেঞ্জ করছে, তার প্রথম কাজ ছিল ডিজির কাছে আসা। নর্মালি আমাদের আর্মি বলেন বিডিআর বলেন, ড্রিলটা হচ্ছে সেই দায়িত্বটা নিতে হবে, কারণ এ পুরো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তার। দেখা যায় কি সে সেখান থেকে বের হয়ে বাইরে চলে যান, বাইরে গিয়ে বেশ কিছু ছবিতে দেখা গেছে যে সে তার নিজের ব্যাটালিয়নের আপনার নায়েব সুবেদার এদের সাথে বাইরে দাঁড়িয়ে দরবার হলে কথা বলতেছেন, এবং এক পর্যায়ে সেখান থেকে উনি চলে যান, চলে যেয়ে একজনের বাসায় কিন্তু অবস্থান নেন। আমি সেই নায়েব সুবেদারকে কিন্তু আমি ধরেছিলাম, যার বাসায় ছিল শামস। আমি যখন ইন্টারোগেশন করি পরবর্তীতে, আমার সুযোগ হয়েছিল, আমি একমাত্র সিও, এই ঢাকা প্রায় 5টা ব্যাটালিয়ন ছিল, কোনো ব্যাটালিয়ন ইন্টারোগেশন করে না, আমি একমাত্র জোর করেই করেছি, অনুমতি দিচ্ছিল না, বাট আমি শুনি না, আমি জোর করে মোহাম্মদপুর ক্যাম্পে আমি এনেছিলাম ওই নায়েব সুবেদারকে ধরে, এই 44 রাইফেলের সবগুলোকে। একজন স্বীকার করে দিই স্যার আমার বাসায় ছিল, এবং উনি কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছিলেন স্যার। বলে কার সাথে? বলে যে তারিক সিদ্দিকী স্যারের সাথে কথা বলছেন, উনি অসংখ্যবার, উনি প্রাইম মিনিস্টারের সাথেও কথা বলছেন স্যার, উনি স্যার অনেকের সাথে কথা বলছেন ওখান থেকে। তো তাহলে আমরা কনক্লুশনটা কি আনতে পারি, যে একজন লেফটেন্যান্ট কর্নেল তার ডিজিকে ছেড়ে সে চলে গেল নিরাপদ আশ্রয়ে, তারই ব্যাটালিয়নের, যে ব্যাটালিয়ন সম্পূর্ণভাবে বিদ্রোহ করছে, এবং ওই ব্যাটালিয়নের ম্যাক্সিমাম যে আপনার প্ল্যানার ওই ব্যাটালিয়নের, সেই ব্যাটালিয়নের সিও যদি যায়, ওই ব্যাটালিয়ন নায়ক সুবেদার বাসায় যদি নিরাপদ থাকেন আর বাকি অফিসাররা মারা গেল ওইখানে, ধরে নিতে পারি যে সে হয় আগে থেকে জানতো, তখন জানে, পরবর্তীতে হয় জানে, এবং তার যে কমিউনিকেশনটা সেটা বলে। এছাড়া ওই ব্যাটালিয়নে আরও 4 জন অফিসার ছিল, তারাও কিন্তু বেঁচে গেছে, ওই ব্যাটালিয়নে কেউ মারা যায়নি। আর কিছু কিছু অফিসার আছে যারা বিভিন্নভাবে বেঁচে যায়, তারা এখন অনেক কথা বলছেন, হয়তো তারা তাদের অংশটুকু জানেন,
এবং তারাই ভালো বলতে পারবেন যে কতটুকু তারা বলছেন।